প্রিয় দর্শক, কলকাতা দূরদর্শন নিবেদিত আজকের একটি বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর দুদিনের মধ্যেই আমরা ৭৯তম স্বাধীনতা দিবস পূর্ণ করে ৮০তে পা রাখতে চলেছি। স্বাধীনতা দিবসে আপনাদের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় হর ঘর তিরঙ্গা। হর ঘর তিরঙ্গা ভারত সরকারের একটি বিশেষ কর্মসূচি। এই কর্মসূচিটি চালু করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। সারা দেশে এই কর্মসূচি পালিত হচ্ছে। ৯ আগস্ট থেকে শুরু হয়েছে, ১৭ই আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে। আমাদের রাজ্যেও সমস্ত জায়গায় এই কর্মসূচি যথাযথভাবে পালন করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে ভারতবর্ষে প্রত্যেকের মনে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলবে। পতাকা বা তিরঙ্গা শুধুমাত্র পতাকা নয়, এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, সাহস। এটি দেশের গৌরবের প্রতীক। এছাড়া বন্দে মাতরম এই গানটি ১৫০ বছর পূর্ণ করল। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সময় এই গানটি বিপ্লবের অমোঘ মন্ত্র হয়ে উঠেছিল প্রত্যেকের কাছে। এই সমস্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেগুলো আজকের পর্বে আমরা আলোচনা করব এবং সেই তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেব। বিশেষ করে আগামী প্রজন্ম, যারা ভারত গড়বার কারিগর, যারা আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে, তাদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়া বর্তমান জগতে ভীষণভাবে কাজদায়ী। তাই জন্য তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের আজকের এই বিশেষ পর্ব। আলোচনায় যাব, আপনারা সঙ্গে থাকুন। কিন্তু তার আগে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমরা প্রথমে পরিচিত হয়ে নিই। সঙ্গে রয়েছেন ডক্টর মোনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। নমস্কার ম্যাম, কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছেন তনুজা চক্রবর্তী। নমস্কার ম্যাম, কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাকেও স্বাগত জানাই। দর্শক বন্ধু, আপনারা আমাদের সঙ্গে সবসময় থাকেন। আশা করি আজকের এই বিশেষ পর্বে আপনারা আমাদের সঙ্গে আছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের যে আলোচ্য বিষয়, কারণ এই হর ঘর তিরঙ্গা আপনাদের কাছে কিন্তু খুব পরিচিত একটি কথা, তাই আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে পারেন। কারণ আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছি আপনাদের কথা মাথায় রেখেই। এছাড়াও ডিডি বাংলার ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনাদের যদি কোনো মতামত থাকে, ডিডি বাংলার ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। কারণ আপনাদের মতামত, আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ। তাই জন্যই কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করি অনুষ্ঠান। সঙ্গে থাকুন, আমরা আলোচনায় যাব। আজকের আলোচনা আমি তনুজা ম্যামকে দিয়ে শুরু করতে চাইব। ম্যাম, আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত আরেকবার জানাই। আমি প্রথমেই জিজ্ঞেস করব যে হর ঘর তিরঙ্গা কর্মসূচির মূল উদ্দেশ্য কী? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচি সারা দেশে যাতে চালু করা যায় তার ব্যবস্থা উনি করেছেন। নমস্কার সকলকে। প্রথমেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই সাধু উদ্যোগকে, এই জাতীয় উদ্যোগ যেটা নিয়েছেন হর ঘর তিরঙ্গা, এর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো এবং সঙ্গে সঙ্গে দূরদর্শনকেও সাধুবাদ জানাবো যে এই ধরনের একটা প্রোগ্রামকে যতটা না প্রচার করার দরকার আছে, সেই মিডিয়ার মাধ্যমে ওনারা মানে 50%-এর উপরের কাজই হয়তো সেরে ফেলছেন এবং মানুষের কাছে পৌঁছতে পারছেন। এবং ওনাদের জন্যই হয়তো প্রধানমন্ত্রীর এই কাজটা আরও দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছবে। মূল উদ্দেশ্য যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথম যে বিষয় সেটা একটা জাতীয় উদ্যোগ। এই বিষয়টাকে শুধুমাত্র একটা তিরঙ্গা বা একটা, যেমন দেশমাতৃকাকে আমরা দেশকে দেশমাতৃকা বলি, সেটা কোনো ভূখণ্ড নয়, মানে কোনো জমির অংশ নয়, ঠিক মায়ের হিসেবে দেখি। তিরঙ্গাটাকেও আমরা কোনো কাপড়ের টুকরো হিসেবে দেখি না। এটা আমাদের সমস্ত কিছু, আমাদের জাতীয় স্তর থেকে শুরু করে আমাদের প্রতিটি নাগরিক তার জন্য গর্ব অনুভব করি এবং সেটা আমাদের অহংকারের জায়গা। একটা যদি দর্শিত যদি কোনো পরিচয় থাকে দেশের, তাহলে সেটা সেই তিরঙ্গা। কারণ এই একমাত্র পরিচয় যেটা আন্তর্জাতিক পৃথিবীর মধ্যে সব দেশেরই মধ্যে, আমাদের ভারতবর্ষের যদি
কোনো প্রতীক দিয়ে আমাদের নিজেদের চিহ্নিত বা জানাতে হয় আমরা ভারতবাসী, তাহলে সেই জাতীয় পতাকাই সেটা একমাত্র পথ। আমাদের ব্যক্তিগত থেকে আমি থেকে আমরাই যে উত্তরণ, এই তিরঙ্গা মানে তিরঙ্গা যে কর্মসূচিটা নিয়েছেন, এই উত্তরণের একটা জায়গা তৈরি করেছে। আমরা সবসময় আমাদের এই তিরঙ্গা আমাদের একটা ইতিহাসকে বহন করে নিয়েছে, এই যে চলমান ইতিহাস, এই তিরঙ্গার যে বিস্তৃত ইতিহাস আলোচনা করলে অনেক বৃহৎ, কিন্তু যে স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে তাদের যে আমাদের যে প্রায় 500 বছরের পরাধীনতার গ্লানি থেকে আমরা আজকে এই স্বাধীনতার স্বাদ পেয়েছি, প্রায় 80 বছর হতে চলল। আমাদের যারা সেই সময় বেঁচে ছিলেন, স্বাধীনতা সংগ্রামী বলতে গেলে 140 কোটি মানুষের মধ্যে আমরা প্রায় খুব কম সংখ্যক মানুষ হয়তো বা বেঁচে আছেন, কিন্তু তাদের পক্ষে এখন সেই সংগ্রামকে বিস্তারিতভাবে বলা সম্ভব নয়। ইতিহাসকে আমাদের যদি সাক্ষী রেখে চলতে হয়, তাহলে এই তিরঙ্গাকে আমাদের ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ তিরঙ্গার সঙ্গে আত্মিক যে যোগাযোগটা মানুষের প্রতিটা প্রজন্ম থেকে, আমি আমার দাদু ঠাকুমার কাছে যা শুনেছি, আমি আমার সন্তানকে তা শেখাবো এবং আমার সন্তান তার পরবর্তী প্রজন্মকে শেখাবে। অর্থাৎ আমাদের যে অধ্যায়, আমাদের যে ইতিহাস, আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি চর্চা, আমাদের রবীন্দ্রনাথ বলে গেছে নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ঠিক এই ঐক্যটাই, অর্থাৎ আমরা নানা ভাষাভাষীর মানুষ এই ভারতবর্ষে বাস করি, আমরা নানা জাতির মানুষ বাস করি, আমরা নানান পোশাক আমাদের আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, সেই ঐক্যটা, জাতীয় ঐক্যটা, আমরা যে একই পতাকার তলে প্রতিটি মানুষ, আর আমাদের প্রথম পরিচয় আমরা একজন ভারতবাসী। একদমই তাই। আমি একটু মনাঞ্জলি ম্যামের কাছে যাব। আমাদের জাতীয় পতাকাকে কেন দেশের গৌরবের প্রতীক বলা হয়? প্রত্যেক স্বাধীন দেশেরই একটি পতাকা থাকে, জাতীয় পতাকা থাকে, যার মধ্যে দিয়ে দেশের যে রাষ্ট্র দর্শন সেটা প্রকাশিত হয়। এবার ভারতবর্ষের ভারত যে দর্শন, তার ভিত্তি ত্যাগ, শান্তি ও প্রগতি, এটি কিন্তু মূলত প্রকাশিত হচ্ছে আমাদের জাতীয় পতাকার মধ্যে দিয়ে। এছাড়াও আমরা তো বলি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে ভারতের ঐতিহ্যের যে একটা গৌরবোজ্জ্বল স্বাতন্ত্র্য রয়েছে, সেটা কিন্তু আমাদের জাতীয় পতাকার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। এ নিয়ে একটা দীর্ঘ গবেষণা হতে পারে। সেই দুদিক থেকেই দেখতে গেলে আমাদের দেশের গৌরবকে বহন করছে আমাদের জাতীয় পতাকা, এবং সেই জন্যেই এটি আমাদের কাছে গৌরবের প্রতীক। আমি আবার একটু তনুজা ম্যামের কাছে যাই, পরবর্তী প্রশ্নে যাই, যে জাতীয় পতাকায় আমরা 3টি রং দেখতে পাই। আমরা অনেকেই হয়তো জানি, কিন্তু তবুও আমরা একটু বিস্তারিত জানবো এই 3টি রং কি নির্দেশ করে। জাতীয় পতাকার রঙের ব্যাপারে আসতে গেলে, প্রথম আমরা যখন জাতীয় পতাকা তৈরি হয় 1906-এ প্রথম আমাদের কলকাতায় পার্সি বাগান স্ট্রিটে, মানে এখন সেটা বোধহয় গ্রিন ল্যান্ড বা এরকম কিছু পার্ক, গ্রিন পার্ক নাম হয়েছে প্রথম। এটা নিয়ে বিতর্ক আছে ইতিহাস বা সাহিত্যে, কিন্তু তাহলেও মাঝখানে হলুদ ছিল, তাতে বন্দে মাতরম, উপরে সবুজ এবং নিচে লাল। তারপরে 1907-এ আমাদের ভিকাজি কামার, যিনি আন্তর্জাতিক জার্মানিতে স্টুটগার্টে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, সেখানে আমাদের ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবেন কিভাবে বলে উনি একটা পতাকার ডিজাইন করেছিলেন। এরপরে বিগত দিনে বহুবার জাতীয় পতাকার হয়েছে, বঙ্গভঙ্গের সময় আমরা ওই পতাকা নিয়েই চলেছি, কিন্তু 1917 সালে যখন আমাদের পতাকা হলো, তখন সবুজ আর গেরুয়া দিয়েই হয়েছিল। সেখানে বন্দে মাতরম ছিল, কিন্তু 1931-এ গান্ধীজির পরামর্শে ভেতরে মাঝখানটা সাদা, এবং সেখানে উনি চরকার একটা ছবি দেন। কিন্তু যখন 22শে জুলাই 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয় 15ই আগস্ট, কিন্তু 22শে জুলাই লাস্ট আমাদের এখনকার যে জাতীয় পতাকা গেরুয়া, সাদা এবং সবুজ, এবং মাঝখানে অশোক চক্র। তো গেরুয়ার যে রঙের যে প্রতীক, সেটা হচ্ছে আত্মত্যাগের প্রতীক, বলিদানের প্রতীক। আমাদের যে সামগ্রিক আমরা যে এটা পতাকাটা বহন করছে, এই যে বিগত দিনের ইতিহাস, তাই আমাদের যে সংগ্রামের ইতিহাসের যে আত্মত্যাগ, বলিদান আমরা যেটা করেছি, সেই সংগ্রামটা গেরুয়া ইন্ডিকেট করছে। ভেতরে রয়েছে সাদা, যা স্বচ্ছ, যা শান্তি এবং ন্যায়ের প্রতীক, আর নিচে রয়েছে সবুজ, যা জীবনী শক্তি বলুন বা মানে তারুণ্য বলুন বা উন্নতি,
সব কিছুই, শস্য শ্যামলা বসুন্ধরার কথাও ধরতে পারি আমরা। আর মাঝে যে অশোক চক্র, সেটা আছে অনেক বিস্তারিত আলোচনা, তার মধ্যে 24টা দণ্ড আমাদের এই চলমান ধারাবাহিকতাকে আমরা মনাঞ্জলি ম্যামের কাছে চক্রের বিষয়ে জানবো, কিন্তু দর্শক বন্ধু আপনাদের জানিয়ে রাখি যে এই যে এত বড় কর্মসূচি পালন করা হচ্ছে আমাদের সারা দেশে, ফুলিয়ার তাঁতিরা খাদি বস্ত্র দিয়ে পতাকা বানিয়ে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তাই তাদের জন্য আমাদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা, অভিনন্দন আরও একবার জানাই। মনাঞ্জলি ম্যাম, আপনার কাছে যাব যে এই যে উনি আমাদের তনুজা ম্যাম বললেন যে চক্রের বিষয়টা একটু আপনার কাছে থেকে জানবো যে এই জাতীয় পতাকার মাঝে যে চক্র, তার তাৎপর্য ঠিক কী? সম্রাট অশোক সারনাথে প্রথম ধর্মচক্র খোদাই করেন। আমাদের জাতীয় পতাকায় 1947 সালের 22শে জুলাই এটি অন্তর্ভুক্ত করা হয়। এই ধর্মচক্রকে আমরা অশোক চক্র বলেও জানি। এই অশোক চক্রের 3টি তাৎপর্য রয়েছে। প্রথম তাৎপর্য হলো এটি চাকা কখনোই এক জায়গায় স্থির থাকে না, অর্থাৎ গতির প্রতীক। চড়ই বেতি, এগিয়ে চলো, থেমে থেকো না, প্রথম তাৎপর্য। দ্বিতীয় তাৎপর্য হলো এই চাকার ভেতরে 24টি দণ্ড রয়েছে, যে 24টি দণ্ড 24টি গুণাবলীকে প্রকাশ করে। এই ভালোবাসা, সাহস, ধৈর্য, শান্তি, নম্রতা, এরকম 24টি গুণাবলীকে প্রকাশ করে। ভারতীয় সমাজে একটি ছোট শিশুকে এই বিভিন্ন 24টি গুণাবলী দ্বারা একটি পূর্ণ মানবে পরিণত করা একটা প্রচেষ্টা চলে। ভারতীয় সমাজ এই নির্দেশ দেয়, ভারতীয় ঐতিহ্য এই নির্দেশ দেয়। আর তৃতীয় যে তাৎপর্য, সেটি হলো অশোক চক্রের রংটি হলো গাঢ় নীল। গাঢ় নীল একদিকে আকাশের অসীমতাকে যেমন নির্দেশ করে, অপরদিকে ঠিক সেই রকমই সমুদ্রের একটা অতলতাকে সে নির্দেশ করে। অর্থাৎ একদিকে অসীম আর একদিকে গভীর, এই 3টি তাৎপর্য নিয়ে অশোক চক্র স্থান পেয়েছে আমাদের জাতীয় পতাকা, আমাদের গৌরবের প্রতীক। তনুজা ম্যামের কাছে যাব। ম্যাম, আমরা পতাকা বা তিরঙ্গা এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম, অনেক তথ্য পেলাম, কিন্তু এবার একটুখানি বন্দে মাতারম এই গানটি বিষয়ে জানবো। গানটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে কি ভূমিকা নিয়েছিল? দেখুন, 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ বন্দে মাতরমের রচনা করেছিলেন। তারপরে বিগত দিনে বেশ কিছুকাল বন্দে মাতরম বা আনন্দমঠ নিয়ে কিছু না হলেও যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়, বিশেষ করে বাংলায়, তখন থেকে কিন্তু এই বন্দে মাতরম অর্থাৎ এই শব্দটার মধ্যেই, শব্দ ব্রহ্ম বলবো আমি, এর মধ্যেই রয়েছে মা, দেশকে মায়ের জ্ঞানে বা মাতৃজ্ঞানে বন্দনা করার বিষয়। অর্থাৎ প্রতিটি মানুষ, এই যে আবাল বৃদ্ধ বনিতা বলুন, যুবক, কৃষক, শ্রমিক, প্রতিটি মানুষের মধ্যে যে পরাধীনতার গ্লানি থেকে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলেছিল এই গানটা। তো আমাদের স্বাধীনতা সংগ্রামে এই গানের যে মানে রয়েছে, যে দৃঢ়ভাবে এই গানটি যখন শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী নয়, আজকে এই যে আত্মবলিদান দেওয়ার যে ক্ষমতা, আজকে ক্ষুদিরাম বসু বলুন, বিনয় বাদল দীনেশ বলুন, মাস্টারদা বলুন, ভগৎ সিং বলুন, সারা দেশব্যাপী এই গানটা কিন্তু তখন একটা বিপ্লবের একটা আলাদা যেন মনে হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে বিপ্লবের সঙ্গে। অর্থাৎ বিপ্লব মানেই বন্দে মাতরম। এই গানের মধ্যেই রয়েছে দুর্গা আছে, দশপ্রহরণ ধারিণী, তুমি বিদ্যা দায়িনী, তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি কর্ম। এই যে গানটা যদি পুরোটা আমরা দেখি, আজও যদি ওই গানটা কোথাও চলে, আমার মনে হয় ভারতবর্ষের প্রতিটি নাগরিকের মানে রন্ধে রন্ধে তার মধ্যে সেই চেতনা জেগে উঠবে, যে স্বাধীনতার যে চেতনা, সংগ্রামের যে চেতনা, আমাদের যে আত্মবলিদানের যে সংগ্রাম চলেছে, সেইটা আমরা যেন উদ্বেলিত হয়ে যাই। তাই আজও সেই গান সমানভাবে আমরা করছি। আজ 150 শতবর্ষ চলেছে এই বন্দে মাতরম গানের। তো পুরো গানটা গাওয়ার জন্য সরকার থেকেও নির্দেশিত করা হয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হোক বা সরকারি প্রতিষ্ঠান হোক। এবং আমরাও যখন যে কোনো জায়গায় এই বন্দে মাতরম গান শুনি, আজও আমাদের কাছে মনে হয় যেন এই গানটার এখনো প্রাসঙ্গিক এবং এটার প্রয়োজন আছে। কারণ দেশকে ভালোবাসতে গেলে পরবর্তী প্রজন্মকে দেশের প্রতি আনুগত্য, তাদের প্রতি ভালোবাসা বা
ভক্তি আনার জন্য এই গানের এখনো প্রয়োজন আছে। মানে একেবারে ধরুন ছোটবেলা থেকে, শিশু বয়স থেকে, যখন একদম মাটির তাল আমরা বলি, তখন থেকে এই গানটি তাদের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, দেশের প্রতি একটা যাতে দেশের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সেটা যেন বজায় থাকে প্রত্যেকের এই গৌরব নিয়ে প্রতিটি ভারতবাসী চলবে, সকলের কাম্য। মনাঞ্জলি ম্যামের কাছে যাব। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমাদের কি কি নিয়ম মেনে চলা উচিত? জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের প্রত্যেক নাগরিকের একটি পবিত্র কর্তব্য এবং সাংবিধানিক ও নৈতিক কর্তব্যও বটে। এর কতগুলো নিয়মাবলী রয়েছে। প্রথম, এই জাতীয় পতাকাকে আমরা তিরঙ্গা বলি কারণ 3টি রঙের বিন্যাস রয়েছে। এই বিন্যাসটি যেন কখনো ভুল না হয়, অর্থাৎ ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, নিচে সবুজ। মাঝখানে থাকবে একটি অশোক চক্র, গাঢ় নীল রঙের, সাদা রঙের মাঝখানে। সমস্ত পতাকাটি আয়তকার হবে। এইভাবে পতাকাটি থাকবে। দ্বিতীয়, জাতীয় পতাকাকে কখনো পোড়ানো যাবে না, ছেঁড়া যাবে না বা মলিন করা যাবে না। তৃতীয়, যে কোনো ভারতীয় নাগরিক তার গৃহে বা কোনো অফিসে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন, কিন্তু তা খাড়া একটি দণ্ডের উপর উত্তোলিত অবস্থায় থাকবে। জাতীয় পতাকা যেন ঝুঁকে না পড়ে কখনো। শুধুমাত্র যখন রাষ্ট্র শোক চলবে সেই সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। 4, এই পতাকাকে নিয়ে কিছু মোড়ানো বা কিছু প্যাকেজিং করা যাবে না, কিন্তু পরমবীর চক্র, বীরচক্র, পদ্মভূষণ, পদ্মবিভূষণ প্রাপ্ত মানুষেরা যখন পরলোক গমন করবেন, অথবা কোনো সৈনিক যখন যুদ্ধ করতে করতে পরলোক বা বীরগতি প্রাপ্ত হবেন, সেই ক্ষেত্রে তার মরদেহটি পতাকা দিয়ে মোড়ানো থাকবে, কিন্তু সেই দেহ সৎকারের আগে সেই পতাকাটি সযত্নে মাটিতে না ঠেকিয়ে তুলে নিতে হবে। আর পঞ্চম হলো, যখন কোনো প্রশাসনিক ব্যক্তিত্বের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হয়, এরকম একটা সাংবিধানিক একটা তালিকা আছে, যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা, রাজ্যপাল, উপরাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রীরা, এরকম লোকসভার স্পিকার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, রাজ্যের আইন পরিষদের চেয়ারম্যান ও স্পিকার, আমাদের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের যারা বিচারক, বিচারপতি, রাষ্ট্রদূত, হাই কমিশনার, এদের গাড়িতে জাতীয় পতাকা লাগানো যেতে পারে। কোনো বিদেশি যদি রাষ্ট্রীয় মর্যাদায় ভারতবর্ষে আসেন, তাহলে সেই বিদেশি অতিথিকে যদি রাষ্ট্রীয় উদ্যোগে কোনো যানবাহনে তোলা হয়, সেই যানে, সেই গাড়িতে নিয়ম হচ্ছে গাড়ির ডান দিকে ভারতের পতাকা থাকবে এবং গাড়ির বাঁ দিকে যে অতিথি যে রাষ্ট্র থেকে এসছেন তার জাতীয় পতাকা লাগানো থাকবে। এটি হলো আমাদের জাতীয় পতাকাকে সম্মান দেখানোর নিয়মাবলী। এই যে আপনি এতটা বললেন, এগুলো আমাদের আগামী প্রজন্ম, যারা ভারত গড়বার কারিগর বলি যাদের, আগামী ভবিষ্যৎ, তাদের কাছে পৌঁছে দেওয়াটা মনে হয় ভীষণ জরুরি, বিশেষ করে বর্তমান সময়ে। অবশ্যই, কারণ তারাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। তনুজা ম্যামের কাছে যাব। এই যে ম্যাম বললেন পতাকার অনেক নিয়ম, কিন্তু হর ঘর তিরঙ্গা যে কর্মসূচিটি পালিত হচ্ছে, কিভাবে দেশপ্রেম এবং জাতীয় ঐক্যকে শক্তিশালী করে এই কর্মসূচি? দেখুন, এই যে তিরঙ্গাকে বলছেন, মানে জাতীয় পতাকাকে হর ঘরে যেতে বলছে, মানে সব পরিবারের সঙ্গে আত্মিক যোগাযোগ। দেখুন, প্রতিটি মানুষ আজকে এই পতাকা আমরা যখন দেখি, যখন উত্তোলন করা হয়, যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া আছে, সেটাকে সবসময় আমরা দেখছি মান্যতা দেওয়া হয় না। হয়তো কোনো ক্লাব বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেউ জাতীয় পতাকা উত্তোলন করে সেদিনের মতন স্কুল বা ক্লাব বন্ধ করে চলে গেছে। তার যে কোড আছে, যে প্রোটোকল আছে, সেটার সিস্টেম অনুযায়ী তাকে আবার নামিয়ে গুছিয়ে রাখা বা এগুলো আমরা দেখছি না। কিন্তু যদি আমরা প্রতিটি পরিবারে, আজকে দেখুন যে পরিবারে একটি 10 বছরের বাচ্চাও বাস করছে, আবার 75 বছরের মানুষও রয়েছে, তখন যদি দেখা যায় যে সেই ফ্যামিলিতে যখন ওই পতাকাটাই লাগানো হবে তার ছাদে বা তার ইয়েতে, তখন তার মনে প্রশ্ন জাগবে যে কেন আমি আমার ঘরে এটা আনলাম, কেন আমরা
আজকে উত্তোলন করছি। শুধুমাত্র যে 15ই আগস্ট বা 26শে জানুয়ারি বা কোনো বিশেষ দিনে, রাষ্ট্রীয় কোনো দিনেই যে এই পতাকাটা থাকবে তা নয়। অর্থাৎ এই পতাকা থাকা মানে আমার একটা আত্মিক যোগাযোগ হবে সেই পরিবারের সেই ছোট সদস্যকে। আমার সেই বয়স্ক যিনি আছেন তিনি বুঝিয়ে দেবেন যে এই আমাদের সংগ্রাম ছিল, এরপর আমরা এই স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার ফলভোগ এই প্রজন্ম করছে। এবং আগামী দিনে আমাদের বিদেশি শত্রু হোক বা দেশের অন্তর্নিহিত যে সমস্ত বাধা বিপত্তিগুলো, যারা দেশ মাতৃকার প্রতি সেই সহনশীলতা বা সেই শ্রদ্ধাশীল নয়, তারা তাদের প্রতিবাদের জন্য আমাদের নিজেদের তৈরি হতে হবে। আমাদের দেশকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। তা জাতীয় পতাকা মানে শুধুই পতাকা উত্তোলন করলাম তা নয়, আমাদের দায়িত্ববোধ, আমাদের কর্তব্যবোধকে আমাদের মানতে হবে যে সেই পতাকাকে রক্ষা করার দায়ও আমাদের। 500 বছরের যে গ্লানি, যে মুসলিম দ্বারা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশের যে অত্যাচারের পর যে গ্লানি সহ্য করে আজকে ভারতবর্ষ এই জায়গায় 80 বছর স্বাধীনতার পর যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিনে যে আরও কোনো আসবে না আমাদের আঘাত, তার জন্য আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। অর্থাৎ দেশমাতৃকার প্রতি আমাদের সেই নিবেদিত প্রাণ থাকতে হবে এবং সেটা আমাদের পরবর্তী প্রজন্মকে যাতে বোঝানো যায়, এই জন্যই ঘরে ঘরে ত্রিরঙ্গার এই উদ্যোগটা বা কর্মসূচিটা নেওয়া হয়েছে। মনাঞ্জলি ম্যামের কাছে যাব। ম্যাম, একটু আগে আমি বলছিলাম আগামী প্রজন্মের কাছে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ যে তথ্য, যেমন জাতীয় পতাকা এবং জাতীয় গানের বন্দে মাতারাম গানটির যে গুরুত্ব, সেটা বোঝানো দরকার। তো এ বিষয়ে বর্তমান প্রজন্মের কাছে আপনি কি বার্তা দেবেন? বর্তমান প্রজন্ম অর্থাৎ জেন জি যাকে আমরা বলি, তো জেন জি এখন নতুন নামকরণ, হ্যাঁ, বিশ্বায়িত একটা পৃথিবীর সামনে প্রতিদিন প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে উন্মুক্ত হয়ে যায়। তো আমি যদি ভিত্তিহীন হই তাহলে কিন্তু আমি সহজেই নিশ্চিহ্ন হয়ে যাব এই পৃথিবী থেকে। সেই জন্য ভারতের ঐতিহ্য, ভারতের দর্শন যা এখন পৃথিবী বন্দনা করছে, পৃথিবীর মানুষ যাকে সম্মান জানাচ্ছে, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে যদি জেনজি এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু সে পৃথিবীতে একটা জায়গা করে নিতে পারবে এবং সেই পৃথিবীর কাছে ভারত দর্শনকে সম্মানিত করতে পারবে। সেই জায়গা থেকে আমি এটা বলবো যে ভারত ঐতিহ্যকে যদি গুরুত্ব দিতে হয়, ভারতের দর্শনকে যদি জানতে হয়, তাহলে জাতীয় পতাকা এবং জাতীয় গানের একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে, সেটা জানতে হবে, সেটা পড়তে হবে, সেটা বুঝতে হবে। তবেই কিন্তু আত্মার মধ্যে তাকে গ্রহণ করে তবেই বিশ্বে পাড়ি দিতে হবে। তবেই কিন্তু জেনজি বিশ্বের মাঝে শ্রেষ্ঠ হয়ে উঠবে। ভারত সভায়, ভারত বিশ্বের সভায় শ্রেষ্ঠ স্থান অধিকার করবে। তনুজা ম্যামের কাছে যাব। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি? না, প্রথমেই বলবো যে যেখানে সেখানে জাতীয় পতাকা উত্তোলন হোক 100 বার, কিন্তু তার পরবর্তী যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া রয়েছে সেটাকে পালন করা হোক। আমরা দেখি যত্রতত্র রাস্তায় যেমন চেন করে জাতীয় পতাকা টাঙানো হয় কাগজের, সেটা পরের দিন ছিঁড়ে রাস্তার উপর পড়ে আছে, অনবরত গাড়ি চলছে বা মানুষ হেঁটে যাচ্ছে, সেটা যেন পায়ে লাগানো না হয়। অনেকেই দেখেছি জাতীয় পতাকার ডিজাইনে পোশাকও পরেন, সেটা হয়তো বা ফ্যাশন হতে পারে, কিন্তু জাতীয় পতাকার সেই অবরোহণটা মনে হয় না কাম্য আমাদের কাছে। আমাদের সে বিষয়ে সচেতন থাকা উচিত। অর্থাৎ তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি। অর্থাৎ পতাকা, আমরা যারা ভারতবাসী পতাকা বহন করে চলেছি, সেই শক্তি যেন থাকে যে সেই পতাকার সম্মান এবং সম্ভ্রম আমরা বজায় রাখতে পারি এবং প্রতিটি মানুষের উচিত সেই দিকে নজর রাখা এবং আগামী দিনের প্রজন্মকে সে বিষয়ে সচেতন করা এবং আমাদের দেশ যেমন পৃথিবীতে মানে সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে এগিয়ে চলেছে আগামী দিনের, এই পতাকা আমরা হাতে নিয়েই আমরা গর্বিতভাবে ভারতবাসী হিসেবে আগামী দিনের পৃথিবীতে জয় করব। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে ম্যামের কাছে যাব। দেশপ্রেমের চেতনা গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় এবং সমাজের ভূমিকা ঠিক কি? ভারতবর্ষের সমাজের ইউনিট বা একক হচ্ছে পরিবার। পরিবারের মধ্যে শিশু যখন বেড়ে ওঠে তখন তার পারিবারিক বন্ধনটা তার চারপাশে খুব
একেবারে কাছাকাছি থাকে, সে কিন্তু তখন সমাজের সব লোকেদের থেকে অনেক বেশি পরিবারের কাছে থাকে। ফলে পরিবার তাকে প্রথম কিন্তু দেশপ্রেম, সাজাত্যবোধ, জাতীয় পতাকা প্রতি বা জাতীয় গানের প্রতি সম্মান জানাতে শেখাবে। তারপরে সে একটু বড় হয়ে যখন বিদ্যালয়ে যাবে, তখন তার ছোটবেলায় গৃহে শেখা বা দেখা অভিজ্ঞতাগুলি সে পড়ার সাথে মিলিয়ে নেবে। ছোটবেলায় সে 15ই আগস্ট, 26শে জানুয়ারি এগুলি পালিত হতে দেখেছে, সেটা সে স্কুলে গিয়ে, বিদ্যালয়ে গিয়ে সে তার ইতিহাসটা জানবে। এবং ধীরে ধীরে তারপরে যখন সে বড় হয়ে আস্তে আস্তে সমাজে মিশবে, তখন তার একটা মতবাদ তৈরি হবে। তার মতবাদের সঙ্গে সে তার বন্ধু, সে বিরোধী হতে পারে, সে তার সহমতের হতে পারে, তার সাথে মতবাদ বিনিময় করবে। এইভাবেই কিন্তু ভারত দর্শন প্রতিদিন জেনজির ভাষায় বলি আপডেট থাকবে। এইভাবেই আমরা চাই ভারত দর্শন যেন আপডেট থাকে, আমরা যেন পিছিয়ে না পড়ি, চরৈবেতি আমরা যেন এগিয়ে যেতে পারি। ম্যাম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছোট্ট একটা বার্তা নেব, 2-1 কথায়। আমাদের আগামী প্রজন্মের প্রতি আপনি একটা ছোট্ট বার্তা দিন। জাতীয় পতাকাকে শুধু পতাকা হিসেবে দেখো না, রঙের কোনো, বর্ণময় কোনো কাপড়ের টুকরো নয়। এটা আমাদের সম্মান, আমাদের অহংকার, আমাদের ঐতিহ্য। তাকে বহন করো, তাকে পালন করো, তাকে এগিয়ে নিয়ে চলো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই জানাই। মূল্যবান তথ্য আমাদের দর্শকদের কাছে আপনারা পৌঁছে দিলেন। আশা করি দর্শক যারা রয়েছেন তারা আপনারা অনেকেই জানেন এই বিষয়গুলো, তবুও আরেকবার আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিলাম এই বিস্তারিত তথ্যগুলি। এগুলো আমরা সকলেই মেনে চলব। যে তথ্যগুলো আজকে পেলাম, জাতীয় পতাকা এবং বন্দে মাতরম গানটির প্রতি যথাযথভাবে শ্রদ্ধা, সম্মান জানাবো প্রত্যেকটি মুহূর্তে। আমরা আমাদের যে আগামী স্বাধীনতা দিবস আসিতে পা রাখতে চলেছি, সকলে যথাযথ সম্মান জানিয়ে স্বাধীনতা দিবস পালন করব। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান, এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার, আশা করি ভালো আছেন।